আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে কালকে মূলত ঝামেলাটা জোরতোড় শুরু হয়েছে। কালকে বিবিসি বাংলাকে দেওয়া একটা সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু মন্তব্য নিয়ে আমাদের তরুণ উপদেষ্টারা বেশ চটেছেন এবং তারাও বেশ কিছু কাউন্টার বক্তব্য দিয়েছেন। এই নিয়ে গতকালকে থেকে নানান আলোচনা সমালোচনা টক শোতে নানান কথাবার্তা হয়েছে। তো আমি একটু দেরি করে আলোচনাটা করলাম আর কি। তো যে প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে দেওয়া যে এই সাক্ষাৎকারটা ছিল, এই সাক্ষাৎকারে উনি শুরুতে একটা কথা বলেছেন যে যদি বর্তমান সরকার মানে নিরপেক্ষ না থাকে, নির্বাচনের আগ পর্যন্ত নিরপেক্ষ না থাকে, নিরপেক্ষতা হারায়, সেই ক্ষেত্রে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। প্রয়োজনে আমরা কথা বলতে পারি, প্রয়োজনে আমরা আন্দোলন করতে পারি, এরকম একটা ব্যাপার কথা বলেছে উনি। তো এটা নিয়ে মোটামুটি ছাত্ররা নানান কথা বলেছে। এখন আসলে উনি যখনই এই কথাটা বললেন যে নিরপেক্ষতা হারাইলে আমরা নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করব, সেই ক্ষেত্রে মানে উপদেষ্টারা তখন এটার কাউন্টারে মোটামুটি ওনারা ফেসবুকে পোস্ট করলেন যে এই উপদেষ্টারা এই মির্জা ফখরুলের এই বক্তব্য থেকে আরেকটা ১/১১ সরকারের গন্ধ পাচ্ছে বা একটা ১/১১ ইঙ্গিত পাচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য থেকে। তো আমি ওনাদের মোটামুটি কয়েকটা বক্তব্য নিয়ে কথা বলবো। প্রথমত, মির্জা ফখরুলের এই বক্তব্যটা মানে যেই পর্যন্ত উনি বলেছে এই পর্যন্ত আমিও একমত। একমত কি জন্য? যে মির্জা ফখরুল বলছেন যে যদি তারা নিরপেক্ষতা হারায়, স্বভাবত মানে কোনো কারণে যদি তারা নিরপেক্ষতা হারায়, আর মির্জা ফখরুল এই কথাটা বলার অন্যতম আরেকটা কারণ হলো যে বর্তমান সরকারে কিছু ছাত্র বন্ধুরা উপদেষ্টা হিসেবে আছেন। এই ছাত্র বন্ধুরা আবার বাইরে যে ছাত্রদের বাকি অংশ রয়েছে, তারা নাগরিক পরিষদ বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার একদম 11th আওয়ারে আছেন। খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা আসবে। এই জন্য মির্জা ফখরুলের এই সন্দেহ যে তারা সরকারে একটা অংশীজন থেকে তারা বাইরে একটা রাজনীতি করলে এটা নিরপেক্ষতা হারানোর সুযোগ আছে এবং নিরপেক্ষতা কন্টিনিউ করা, নিরপেক্ষতা বজায় থাকা কঠিন, থাকতে পারবে না, নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নিরপেক্ষ সরকার চাইব। অতএব এই পর্যন্ত আমি মনে করি যে এটা উনি ভুল বলে নাই। তবে ওনার এই কথার সাথেই উপদেষ্টা নাহিদ কেন ১/১১ গন্ধ পেলেন আমি এটা জানি না। কারণ ১/১১ তো ভালো অভিজ্ঞতা বিএনপিরও নাই। ১/১১ অভিজ্ঞতা তো বিএনপির সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। আমি মনে করি ১/১১ অভিজ্ঞতা আমাদের সাধারণ মানুষের বেশি খারাপ না। কারণ ১/১১ মানে ওই মুহূর্তে যেভাবে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে ওটাই রাখার কথা ছিল। কারণ বিএনপি ওই সময় ক্ষমতা পায় না। আমাদের দেশে তো যারা ইমিডিয়েট ক্ষমতা ছাড়ে তারা সাথে ক্ষমতা আসে না, কারণ তারা নানান ঝামেলায় জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে ১/১১ অভিজ্ঞতা বিএনপিরও খুব খারাপ। সেই ক্ষেত্রে বিএনপির এই বক্তব্যের সাথে ১/১১ সম্পৃক্ত বা ১/১১ ফিরিয়ে নিয়ে আসা, এটা নাহিদ ইসলামের সাথে আমি একমত না। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আরেকটা পরিষ্কার মন্তব্য করছে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এই কথাটার সাথে আমি প্রচণ্ডভাবে একমত। অবশ্যই ছাত্ররা রাজনৈতিক দল করলে, এখানে একটা কথা আছে, ছাত্রীরা রাজনৈতিক দল করবে বলতে ছাত্রদের বাকি অংশ যারা রাজনীতি দল করবে তারা রাজনীতি দল করলেও কি এই 3 জন উপদেষ্টা বেরিয়ে আসতে হবে? এটা কিন্তু আমি সঠিক বলতে পারবো না। হ্যাঁ, যদি এমন হয় যে রাজনৈতিক দল ঘোষণা করেছে সেই রাজনীতির কোনো পদ পদবিতে এই 3 জন উপদেষ্টা কোনো না কোনো পদ পদবি হোল্ড করেন, তাহলে অবশ্যই ওনাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে চলে আসতে হবে এবং ওনারাও সেটা চলে আসবেন বলেই বলেছেন। এখন যদি ওনারা এই রাজনীতিতে অংশগ্রহণ না করে উপদেষ্টার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে চান বা করেন, সেই ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে কিনা আমি জানি না। তো আমার ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত চরম আপত্তি নাই। এখন এমন হইতে পারে যে নির্বাচনীয় মাঠ তৈরি হওয়ার পক্ষকালে এসে
তারা নিরপেক্ষ থাকছে না, যে কথাটা এই মির্জা ফখরুল সাহেব বলছেন যে তারা কোনো পদ পদবিতে নাই, কিন্তু তারা ওই অংশীজনের দিকটা টেনে মাঠে ময়দানে কাজ করছেন, উপদেষ্টাদের তো ক্ষমতা আছে। এইগুলো আর কি সময় সাপেক্ষ কথাবার্তা। তো যাই হোক, এই মির্জা ফখরুলের বক্তব্যের, মির্জা ফখরুলের ইন্টারভিউর অনেক জায়গা নিয়ে নাহিদ ইসলাম কথা বলেছেন, এই জায়গাগুলো আমরা কথা বলবো। এবার দেখেন যে অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। নাহিদ ইসলামের এই কথার সাথে আমি পরিপূর্ণ একমত। জাতীয় সরকারের জন্য আমি একটা না, দুইটা না, কমপক্ষে 3-4টা ভিডিও বানাইছি। আরও কেন ভিডিও বানাইছি, এই মির্জা ফখরুল, এই তারেক রহমানরা গত 16-17 বছর সবচেয়ে বেশিবার জাতীয় সরকারের কথা বলছে, এবং কি এও বলেছে যে এই সরকার পতন হইলে, পতন করতে পারলে আমরা সকল দলমত নির্বিশেষে নানান মানুষের অংশীজন হিসাবে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কিন্তু সেটা বিএনপি করে নাই। এই জন্য এই নাহিদ ইসলামের এই বক্তব্যের সাথে আমি পরিষ্কার একমত। আচ্ছা, নাহিদ ইসলামের দ্বিতীয় বক্তব্য দেখেন, সরকার গঠনের আগেই 6ই আগস্ট অ্যাটর্নি জেনারেল ও পুলিশের আগের আইজিপি নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এইরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায় রাখতে হবে। এই কথাটা প্রচণ্ড একটা সঠিক কথা, সত্য কথা। নাহিদ ইসলাম বলছেন যে এই সরকারটা গঠন হওয়ার পর এখন পর্যন্ত সরকারের আদ্যপ্রান্তে যে লোকগুলো সেট হয়েছে তাদের অনেক লোক বিএনপির লোক, এবং কি ক্ষেত্র বিশেষ তারা সরকারের উপর প্রভাব খাটাইছে এই লোকগুলোকে নিয়োগ দেওয়ার জন্য। এটা সত্য কথা। এটা মানে একটা দল, এটা এরকম বড় দল হিসেবে এটা ওনারা খাটাইছে। তো এখন নাহিদ ইসলামের এই কথাটা কিন্তু সত্য কথা যে এই যে দলীয়করণ এরই মাঝে হয়েই গেল, তো ওনারাও তো নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে ওনাদেরকেও আলোচনায় আনা যায়। ওনারাও নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার ক্ষেত্রে, মানে ফেয়ার না করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেহেতু ওনারা কোনো বিশেষ দলের লোক, সেই ক্ষেত্রে ওনারা দলের ভূমিকা রাখবে। ঠিক এই কথাটা নাহিদ বললেন আর কি। আচ্ছা, আরেকটা কথা দেখেন কি বলছে, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ এইগুলোর কোনোটাই ছাত্রদের দলীয় দাবি ছিল না। নাহিদ ইসলামের এই কথাটাও প্রচণ্ড রকম সত্য কথা। মানে বাংলাদেশে যে বড় দলগুলো আছে বা যারা ক্ষমতায় যাবে এমনটা আশা করে, তাদের মধ্যে প্রথম তো বিএনপি। আমরা অনেকেই মনে করি যে বিএনপি ক্ষমতা যাবে, বিএনপি ক্ষমতা না গেলে কে ক্ষমতায় যাবে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র সব ইস্যুতেই সত্যিকার অর্থে বিএনপি যদি বলতে হ্যাঁ এটা করা সম্ভব, এটা করা দরকার, অবশ্যই এটা হইতো। বিএনপি করতে চায় নাই, বিদায় হয় নাই। এবং নাহিদ ইসলাম বলছেন যে এই দাবিগুলো ছাত্রদের দাবি না। ছাত্রদের দাবি না বলতে ছাত্রদের দলীয় দাবি না, দাবি ছাত্রদের, ঠিক আছে, দাবিটা জনসাধারণের দাবি, ছাত্ররাই বলেছেন, দাবি ছাত্রদের দলীয় দাবি না, এটা ঠিক আছে। নাহিদ ইসলামের এই বক্তব্যের সাথে আমি একমত। আচ্ছা, এবার দেখেন এই রেজওয়ানা হাসান কি বলেছেন, কোনো উপদেষ্টা দল গঠনে যুক্ত থাকলে সরকারে থাকবে না। পরিষ্কার কথা, উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে কোনো উপদেষ্টা যদি দল গঠনে যুক্ত থাকেন তাহলে উনি সরকারে থাকবেন না। তো এখন এখানে কিন্তু একটা ফাঁক ফোকর আছে। মনে করেন এই ছাত্র বন্ধুরা 3 জন এই রাজনৈতিক যে দল হলো, ওনারা কেউ এই দলে থাকলেন না, কিন্তু ওনারা সরকারে থাকলেন। এতে করেও তো মানে এই 3 জন এইদের পক্ষই টেনে কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। সেই ক্ষেত্রে যদিও টেনে কাজ করবেন এই চিন্তাধারাকে, এটা একটা তো আসলে পরিষ্কার ধারণা না। টেনে কাজ করতেও পারেন, নাও করতে পারেন, আবার করতে পারেন, আপনি এটা ধারণা করতে পারেন আর নাও করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি এই ধারণার বশবর্তী হয়ে কি তাদেরকে এই মানে নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারেন, আমি জানি না। তো যাই হোক, আচ্ছা এবার দেখেন কি হয়েছে, ওই একই বাক্য ওই নাহিদ আবার বললেন যে জাতীয় সরকার হলে ছাত্রদের সরকারে আসার প্রয়োজন হতো না। এটা ভালো কথা বলছে।
নাহিদ ইসলাম বলছে যে যদি জাতীয় সরকার হইতো তাহলে ছাত্রদের জাতীয় সরকারে আসার প্রয়োজন হইতো না। এটা খুব ভালো কথা বলছে। বিএনপি যদি ওই সময় জাতীয় সরকারের ব্যাপারে আন্তরিক থাকতো, বিএনপি তো এটা ভেবেছে যে আসলে আফটার টুডে আর টুমোরো, 2 দিন আগে বা পরে আমরা ক্ষমতায় যাচ্ছি, খুব বেশি সন্দেহ নাই, সেক্ষেত্রে আমরা কেন জাতীয় সরকারে যাব। এই জন্যই তারা জাতীয় সরকারে না আসার ক্ষেত্রে জাতীয় সরকার হয়নি। এবং জাতীয় সরকারটা হইলে ছাত্রদের হয়তো সরকারে অংশগ্রহণ করতে হইতো না, এটা অনেকটা সত্য কথা। আচ্ছা, আরেকটা কথা বলছে নাহিদ ইসলাম, উনি বলছেন যে এই আওয়ামী লীগের বিষয়ে ভারতে প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। এত হত্যা, এত অপরাধের পরও হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাইব। বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ সহজেই বিভাজন করা যায়। এই দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। বাংলাদেশের বাস্তবতার কথাগুলো ঠিক। দিন শেষে সকল দলের এই অংশীজন বা সকল দলের মতানৈক্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ব্যান্ড করার যেই আলোচনা মার্কেটে আছে সেটা সম্ভব ছিল। যদিও এখানে সাংবিধানিক বাধ্যবাধকতা নানান কথা বলা যেতে পারে, কিন্তু সকলে একমত হয়ে গেলে আসলে সাংবিধানিক বাধ্যবাধকতার কোনো ফাঁকফোকর তৈরির সুযোগ আছে বলে আমি মনে করি। এখন এই ফাঁকফোকরগুলো বের করলো না অন্য অন্য দলগুলা, কেন আমি জানি না। তবে আমার মনে হয় যে তারাও এরকম ফ্যাসিবাদ হতে চায়, তারাও আবার ক্ষমতায় গেলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, তারাও সার্বিক সংস্কার করতে চায় না, কারণ তারা এভাবেই আওয়ামী লীগের মতোই আওয়ামী লীগ হতে চায়। এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, এবার দেখেন আমাদের এই সজীব মাহমুদ কি বলেছেন। উনি বলছেন সরকার থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকার কাজে হস্তক্ষেপ করা অনুচিত। ওই রেজওয়ান হাসানের ওই কথাটাই উনি বলছেন আর কি, যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা আমরাও এর বিরোধিতা করি। উপদেষ্টারা কেউ রাজনীতি করলে অবশ্যই দল সরকার থেকে বের হয়ে যাবে, তবে উপদেষ্টারা বা সরকারের কার্যক্রমে রাজনৈতিক দলগুলা হস্তক্ষেপ করা অনুচিত। তবে হস্তক্ষেপ করবে, কারণ রাজনৈতিক দলগুলা হস্তক্ষেপ বলতে তাদেরকে গাইডলাইন দিবে, যারা মিসগাইড না হয়, এরকম বিষয় তো থাকবেই। তো মির্জা ফখরুলের কালকের ইন্টারভিউ থেকে উপদেষ্টারা প্রচণ্ড রিয়াক্ট করলেন, সেগুলা নিয়ে লম্বা চড়া আলোচনা কালকে থেকে আজকে পর্যন্ত। আর এর ভিতরে আবার সমন্বয়কদের ভিতরেও রূপায়ণটা, তাদের অফিস, সে অফিসে তারা মারামারি করলেন, কেউ আহত, মানে হত্যার উদ্দেশ্যে আহত, নানান মারামারি, নানান ঘটনা আছে। এই জন্য উপদেষ্টারা আসলে তাদের ইমেজটা টিকায় রাখতে পারছে না। এগুলা তাদের দিকে আঙ্গুল তোলার এগুলো অন্য কারণ। বা গত পরশুদিন 2 জন সমন্বয়ককে প্রশাসন গ্রেপ্তার করেছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ আসলে। তো মানে তাদের ইমেজ, তাদের জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে তাদের ব্যাপারে সমালোচনা করা সহজ। আর যখন তাদের ব্যাপারে আসলে কোনো সমালোচনা থাকবে না, তখন তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো। এই জন্য উপদেষ্টারা বলতে সরকারের যেই ছাত্র উপদেষ্টারা আছেন বা সমন্বয়ক, নাগরিক কমিটি, এদের বিষয়েও এরা আরও নিজেদের বিষয়ে যত্নবান হওয়া উচিত। তাহলে আমরা আসলে নতুন বাংলাদেশ পেতে আমাদের আরও সহজ হবে। তো যাই হোক, মির্জা ফখরুলদের আলোচনা তারা বড় দল হিসাবে একটা অনাস্থা বা আস্থা রাখতে পারবে না, এরকম আলোচনা আসবে। এগুলো আবার সরকারকে, ছাত্রদেরকে, নাগরিক কমিটিকে সুসংহত করবে। তারা লড়ে চড়ে বসবে, সঠিকভাবে কাজ করবে। সমালোচনার জায়গাটা, বড় কথা হলো যে এই সমালোচনাগুলো করতে পারাই তো গণতান্ত্রিক প্রক্রিয়াটা, তাই না? আমরা উপদেষ্টাদের, সরকারের যে কোনো সমালোচনা করতে চাই এবং তাদেরকে সঠিক গাইডলাইন করতে চাই, গাইডেন্স করতে চাই। কারণ হলো যে তারা যদি সঠিক গাইডেন্স না পায় তাহলে তারা বিপদগামী হওয়া তাদের জন্য সহজ হবে। আমরা তো চাই না যে আসলে এই 17 বছরের ফ্যাসিবাদ পতনের পরে এখন যারা সরকারে আছে তারা বিপদগামী হোক। দ্বিতীয় কথা, ছাত্র বন্ধুরা যে নাগরিক ঐক্যর মাধ্যমে বাকি এই ছাত্রদের যে নাগরিক ঐক্য, নাগরিক প্ল্যাটফর্ম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা যেই রাজনৈতিক দল করতে চাচ্ছে, আমি তো চাই আর রাজনৈতিক দল হোক। কারণ এই 2টা দলের বাউন্ডারি থেকে আমরা কেন বেরোতে পারবো না? এটা তো হওয়া উচিত না। আর
রাজনীতির একটা নতুন বন্দোবস্ত অবশ্যই হওয়া উচিত বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে ছাত্রবন্ধুরা যারা রাজনীতি করছে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তবে ওরা বয়সে কম, তারা নবীন এবং প্রবীণের সমন্বয় করে দল করা উচিত। আর খুবই মানে বুঝে শুনে পা ফেলা উচিত, কারণ তাদের এখানে তাদের স্টক হোল্ডাররা যারা আছে, তাদের সহকর্মী বলি, সহযোদ্ধা বলি, বাকি মানে অন্য রাজনৈতিক দলের কথা বলছি, তারা কিন্তু অনেক সিনিয়র, তাদের অনেক খাওয়া রাজনীতি দল আছে এখানে, তাদের সাথে এদের মার্কেটে টিকা অনেক কঠিন হবে। তবে মানে নবীনরা অপেক্ষাকৃত ওভার স্যাক্রিফাইসফুল, তাদের পিছুটান কম, তারা অনেক ভালো কিছু করতে পারার কথা। শুভকামনা নবীনদের জন্য এবং সাবধানতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।